আমি হচ্ছে তোমাদের হচ্ছে যে 5টা ফাইবার হইছে, বাকি আর 2টা ফাইবার পড়াবো। এই 7টা ফাইবারের উপর 5টা সেট হবে, মনোযোগ দাও। এই 7টা ফাইবারের উপর মার্চ করে 5টা সেট হবে। ফাইনালে তোমাদেরকে 4টা অ্যানসার করতে হবে, 4টাই হচ্ছে 40 মার্ক। তোমরা কোশ্চেন দেখছো, কোশ্চেন সম্পর্কে ধারণা আছে? তোমাদের এটা কিন্তু সেট আকারে থাকবে, 4টা সেট দিতে হবে। 4টা সেট দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে তোমরা যদি এরকম হয় যে কিছু কিছু ফাইবার বাদ দিয়ে পড়ছো, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। কারণ সেট তো জানো, এইচএসসি তে করে আসছো যে যে সেটে ধরবা সেই সেটে সবই অ্যানসার করতে হবে। তো দেখা যাবে যে ধরো যেটা বাদ দিছো ওইটা একটা সেটে 2টা কোশ্চেন হচ্ছে জুট ফাইবার, আর সিসাল বাদ দিছো, সিসালের 2টা কোশ্চেন। তখন তো 5 মার্কের অ্যানসার করতে পারবো। সব সাবজেক্টে এমন হবে নাকি শুধু সব সাবজেক্টে এরকম সেট করবে? সেট করবে, সব সাবজেক্টেই সেট। শুধু উদ্দীপক থাকবে। উদ্দীপক ছিল না এইচএসসি তে, তোমরা তো কেবল এইচএসসি থেকে আন্ডার গ্রাজুয়েটে আসছো, শুধু উদ্দীপক থাকবে না, সব ধরনের কোশ্চেন থাকবে। সিএলও মেইনটেইন করা হবে, অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকবে, অ্যানালাইজিং কোশ্চেন থাকবে, কিছু ডিফাইন টাইপের কোশ্চেনও থাকবে, বুঝছো টাইপের। হ্যাঁ, কিছু অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেনও থাকবে। আবার চান্স কি দিবে? চান্স দিবে তো আমরা যেহেতু 5টা পেপার পড়ে ফেলছি, 5টা পেপার কি কি বলো তো? হ্যাঁ, না দাঁড়াইতে হবে না। তবে খেয়াল রাখতে পারবে না সিলেবাস পড়বা কিভাবে। আচ্ছা, তো আমরা এই 2টা পড়ি, সিসাল আর হচ্ছে রেডি। তো সিসাল ফাইবারটা সম্পর্কে যেহেতু তোমাদের ধারণা নেই, একটু প্রিলিমিনারি ধারণা দিয়ে দেই। তোমরা ওই যে আনারসের গাছ দেখছো? আনারস তো কোথায় ধরে? মাটিতে। আর আনারসের উপরে তার লিভস গুলো থাকে না? তো এটা ওই জাতীয়ই, মানে ওই স্পেসিসিটি, বাট ওই আনারস না। এখানে হচ্ছে তোমার এই যে কাণ্ড, আর এই যে আনারসের যে লিভস গুলো ধরে, ওই লিভস এর মতোই হচ্ছে এখানে লিভস হয় কিছুটা। ওই যে অ্যালোভেরা দেখছো না? অ্যালোভেরা লিভস দেখছো না? অ্যালোভেরা শরবত খেয়েছো? মেয়েরা বেশি জানার কোথায় অ্যালোভেরা। তো এই যে রাস্তাঘাটে যে বিক্রি করে, তো ওইরকমই অনেক লম্বা আর কি, ওইটা থেকে এটা হচ্ছে লেন্থ একটু বেশি। তো এখানে মূলত ওই যে ওগুলোর মধ্যে অনেক কোষ থাকে না, অ্যালোভেরার মধ্যে একটা থিকনেস সমৃদ্ধ একটা জেলি টাইপের একটা ইয়া থাকে না, এটা তো কিন্তু আছে, বাট ওগুলা আমাদেরকে বাদ দিয়ে দিতে হয়। ওগুলা বাদ দিয়ে ফেলে দিলেই আমাদের ফাইবারটা থাকে। এগুলা বলতে লিভস গুলা বলতে আমরা যখন ওগুলা একদম ধুয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে প্লাস হচ্ছে ওগুলা রিমুভ করি, রিমুভ করার পর আমরা হচ্ছে ফাইবারটা পাই। তো সিসাল ফাইবার হচ্ছে একটা ন্যাচারাল ফাইবার। সিসাল ফাইবার অন্য ফাইবারের থেকে আলাদা কেন? কারণ তুমি যেটা দেখো যে ফাইবার, আমি আগেও বলছি যে আমরা ম্যানমেড ফাইবারগুলো মূলত ইউজ করি আকর্ষণীয়, মানে ড্রেস আপ তৈরি করা যায় ম্যানমেড ফাইবার দিয়ে, তৈরি করা যায় না। সিনথেটিক যেগুলা কাপড় আছে সেগুলা দিয়ে কিন্তু আকর্ষণীয় পোশাক তৈরি করা যায়, অথবা তাদের সাথে ব্লেন্ড করে আকর্ষণীয় অনেক কিছুই তৈরি করা যায়। যেমন ওই যে বিয়ের সময়, অনুষ্ঠানের সময় যে ডেকোরেশন, এগুলো কি ন্যাচারাল ফাইবার? একটাও ন্যাচারাল ফাইবার না। তো আমরা মূলত চাই যে, কিন্তু আবার আমরা সিনথেটিক ফাইবার সবসময় আমরা করতে পারি না, কারণ এটা আরামদায়ক না। এটা হচ্ছে অ্যাবজর্বেন্সি পাওয়ারটা কম, এটা হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক না। তো আমাদের ঘামটাকে শোষণ করতে পারে না, সো এটা আমরা কিন্তু করতে পারি না। তো মানুষ যেহেতু ডেভেলপ হয়েছে, আমাদের অনেক বছর আমরা চলে আসছি, তোমরা তো এখন জেনজি, যাই হোক, মানুষ এখন চায় যে আরামদায়ক হবে আবার আকর্ষণীয় দেখা, ঠিক আছে? এটার কম্বিনেশন গুলা তোমরা এখন করতেছো। তো সিসাল আর হচ্ছে তোমাদের সিল্ক ফাইবারটা প্রাকৃতিক, আমাদের আরামদায়ক, প্লাস হচ্ছে এটাতে ওই ম্যানমেড ফাইবারের যে একটা লাস্টারাস ভাব, সেই লাস্টারাস ভাবটা কিন্তু আছে। আমি সিল্কের ক্ষেত্রে বলছিলাম, সিসালের ক্ষেত্রেও কিন্তু এটা একটা লাস্টারাস ফাইবার, অথবা এটা দিয়ে আমরা যখন ফ্যাব্রিক বানাই এটা অনেক লাস্টারাস হয়।
দেখতে অনেকটা ম্যানমেডের মতোই, বাট আরামদায়কতাটা অর্থাৎ কমফোর্টটা হচ্ছে আমাদের ন্যাচারাল ফাইবারের এই জিনিসটা আমরা পাই। এখন কিন্তু আমরা কিন্তু কনভেনশনাল টেক্সটাইলে কিন্তু এখন কেউই পড়ে না, বুঝতে পারছো? তোমাদের কিন্তু শুধু ন্যাচারাল ফাইবার দিয়ে যে একটা শার্ট তৈরি হয়, শুধু ম্যানমেড ফাইবার দিয়ে যে একটা পোশাক তৈরি হয়, এটা কিন্তু না। এগুলো কিন্তু ব্লেন্ড করেও হয়, যে কিছু ন্যাচারাল ফাইবার দিলা, কিছু ম্যানমেড ফাইবার দিলা, এটা পরবর্তী ইয়ার ম্যানুফ্যাকচারিং এ পড়বা, দুইটা দিয়ে মিক্সিং করে ফাইবারটাকে মিক্সিং করে সুতা তৈরি করবা, যে সুতার মধ্যে ম্যানমেড ফাইবারও থাকলো, তারপর হচ্ছে সিনথেটিক ফাইবার যেটা বলতেছি ম্যানমেড ফাইবার প্লাস হচ্ছে ন্যাচারাল ফাইবারও থাকলো। এর ফলে কি পাওয়া গেল, তার যে হাইড্রোফিলিক যে নেচারটা, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক কি বলছিলাম? হাইড্রোফিলিক এটা হচ্ছে পানির প্রতি আকর্ষণ আছে, পানিকে পছন্দ করে, এর হচ্ছে পানিটাকে শোষণ করতে পারে। আর হাইড্রোফোবিক হচ্ছে পানি বিকর্ষী। অনেক কাপড়ে দেখো না যে পানি দিলে ধরে না, অ্যাবজর্ব করে না, ভিজে না, ওগুলা হচ্ছে মূলত ম্যানমেড ফাইবার। তো আমরা এই কম্বিনেশন গুলো চাই। তো সিসাল একটা অন্যতম একটা ফাইবার যেটা ন্যাচারাল ফাইবার, কিন্তু লাস্টারাস যে আমরা প্রপার্টিসটা চাই, সেই প্রপার্টিসটা কিন্তু এখানে আছে। লাইক সিল্ক, সিল্কে যেরকম ছিল ঠিক সেরকম ভাবে আছে। তো এটা হিস্টোরি আর হচ্ছে তোমার সিড কিভাবে বপন করতে হয় এগুলো আমি পড়াবো না, কারণ এগুলো সুন্দর করে লেখাই আছে। আমি কিছু টেকনিক্যাল টার্ম পড়ায় সামনে যাচ্ছি, যেহেতু আমাদের সময়টাও কম। আমরা হচ্ছে আন্দোলন থেকে ফিরে আসলাম। যাই হোক, তোমরা এগুলো পড়বা, পড়ে এগুলো সম্পর্কে ধারণা নিবা। তবে তোমাদের 7টা ফাইবারে কিন্তু পড়তে হবে, এটা মাথায় রাখবা। সো ইন্ট্রোডাকশনের মধ্যে যেগুলো বললাম ওগুলো লেখা আছে, যেটা হচ্ছে লিভস থেকে পাওয়া যায়। এটা তোমার হচ্ছে এভারেজ 80 থেকে 120 সেন্টিমিটার লেন্থে হয়, এবং এটার যে ডায়ামিটার কোনটা বলো তো? এটা ডায়ামিটার কোনটা? এটা লেন্থ কোনটা? এটা ডায়ামিটার কোনটা? লিভসটার এটা হচ্ছে লেন্থ, ঠিক আছে? এইটা হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে? এটা ডায়ামিটার। এইখান থেকে এইটার যে লেন্থ, মানে এইভাবে যদি আমি মাপি, এখান থেকে এটার যে লেন্থ, এটা হচ্ছে থিকনেস, ঠিক আছে? এই জিনিসগুলা সব মানে পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু মাথায় রাখবা। সো এটা ডায়ামিটার হয় 0.2 থেকে 0.4 মিলিমিটার। আমরা ভাবছো কত সূক্ষ্ম? 1 মিলিমিটার সমান সমান কতটুকু আন্দাজ আছে? খুবই কম। এই আঙুলটা কত মিলিমিটার হবে? কত সেন্টিমিটার হবে? কত ইঞ্চি হবে? ধারণা আছে? থাকবে না। মিলিমিটার কিন্তু এমনি 1 মিলিমিটারই অনেক ছোট। তারপর 0.2 মিলিমিটার, 0.4 মিলিমিটার মানে 1 মিলিমিটারের 10 ভাগের 2 ভাগ, বুঝা গেছে? তারপর কি বলছে? এটা লাস্টারাস প্লাস হচ্ছে এটার যে ওয়ার্ল্ড প্রোডাকশন, এটা বলা আছে। ওয়ার্ল্ডের প্রোডাকশন কত টন বলো তো? হিসাব করো। কত? 30 লাখ। 30 লাখ। 30 লাখ কয়টা ছিল? তার মানে এটা অনেক বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে, ইউজ হচ্ছে, কিন্তু আমরা জানি না, ঠিক আছে? এরকম আমরা অনেক কিছু জানি না। জি, কি তৈরি করে বিশেষ? এটা হচ্ছে কাপড় তৈরি করে, রক তৈরি করে, বিভিন্ন লাস্টারাস পোশাক তৈরি করা হয়। এটা দিয়ে পেপারও হয়, যেহেতু এটা সেলুলোজিক। আমরা যে খাতা ইউজ করি, এটা কোথা থেকে আসে ধারণা আছে? এই যে সাদা পেপারগুলো, এগুলো সব হচ্ছে সেলুলোজ, গাছ থেকে আসে। গাছের যে বাকল আছে, গাছের যে কাণ্ড আছে, মানে সেলুলোজিক যে কোনো পদার্থকে আমার গলায় পেপার তৈরি করা যায়। আর কি বলছে? এটি গ্রো হতে কত বছর থাকে? 7 to 12 ইয়ার্স থাকে। সো এটা কিন্তু অন্য ফাইবারগুলোর মতো না। যেমন কটন আমরা 6 মাসে অথবা 1 বছরে উৎপাদন করে, সেই ইয়াগুলা জুটের ক্ষেত্রেও সেই ইয়াগুলা পড়ে যায়, যেহেতু আমরা এটা কাণ্ড থেকে পাই। তারপরে হচ্ছে তোমার ফ্লাক্সের ক্ষেত্রেও আমরা কাণ্ডের ছালটা পাই।
তো এটা তো তার তার যে লাইফ পিরিয়ড, এই লাইফ পিরিয়ডে আমরা একবারই পাই, কিন্তু এটার ক্ষেত্রে এরকম না। এটার ক্ষেত্রে হচ্ছে অনেক বছর ধরে এটা বাঁচে। লিভস গুলা হচ্ছে যেগুলো বাইরের লিভস আছে, এই লিভস গুলো আগে পরিপক্ক হয়, ওগুলো আগে কেটে নেওয়া হয়। খেজুর গাছ দেখো না, খেজুর গাছ হচ্ছে কেটে কেটে দেওয়া হয় না, বাইরের যে ইয়াগুলো আছে হ্যাঁ কেটে কেটে দেওয়া হয়, দেন আবার পুরো নতুন করে ইয়া হয় মাঝখান থেকে। সো এটাও ওই টাইপেরই। তারপর হচ্ছে এটা কি ড্রাই ড্রাই ক্লাইমেটের জন্য এটা হচ্ছে বেশি সুইটেবল। এগুলো বলা আছে ইন্ট্রোডাকশনে। অরিজিন এবং হিস্টোরি বলার দরকার আছে? এগুলো পড়বা, কত সালে এটা প্রথম আবিষ্কার করা হয়, কে আবিষ্কার করে, এগুলো মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে? তবে ফাইনাল পরীক্ষায় হিস্টোরি প্লাস হচ্ছে এটার ইন্ট্রোডাক্টরি জিনিস আসতে পারে, যে রাইট এ শর্ট নোট অ্যাবাউট এই ফাইবারটা, বাট হিস্টোরি আমি খুব কমই দেই। হিস্টোরি তো একটা মুখস্থ জিনিস, এটা আমার ভালো লাগে না কোশ্চেনের দিকে। যাই হোক, তাও পড়বা, জানার জন্য তো পড়তে হবে। কাল্টিভেশন প্রসেসগুলা ইম্পর্টেন্ট আছে, কাল্টিভেশন প্রসেসগুলা হচ্ছে তোমার হচ্ছে পড়তে হবে। তো এটা কাল্টিভেশন প্রসেসের হচ্ছে একটা ফাইবার এক্সট্রাকশনের প্রথম যে প্রসেসটা, এটা কি বলো তো? কি? ডিকর্টিকেশন। এখানে কি করা হয়? যে প্রসেসের মাধ্যমে লিভস থেকে ফাইবারটা এক্সট্রাক্ট করে নেওয়া হয়, এটাকেই বলা হয় ডিকর্টিকেশন। সো এটা করার কিছু প্রসেস আছে, মূলত হচ্ছে তোমার যে সিল লিভসটা আছে তারা দেখায় লিভস করে কই গেল ভিডিওতে চলে আসছে। মানে তোমার হচ্ছে প্রথমে সিল সিসালের যে লিভসটা আছে এটা যখন পরিপক্ক হয়ে যায়, আমি আস্তে কথা বলতেছি কিন্তু আজকে চিল্লাইতে পারতেছে না, কারণ বলার অবস্থা খুব খারাপ। আমার কথার মধ্যে চেঞ্জ মনে হচ্ছে না আগে থেকে? আরে এসিগুলো বন্ধ করে দিছে না, সমস্যা নেই। কি হচ্ছে? কি করে ফেললাম? যে লিভস আছে সেটা দেখাতে চাই। ধরে নাও এটা হচ্ছে লিভস, এই যে বাম পাশে। সো এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তোমার স্কেল আছে, কিন্তু ফাইবারটা পাওয়া যায় অল্প। ম্যাক্সিমামটা হচ্ছে তোমার কোষ। এই কোষটাকে ধরো সাইড থেকে যে ফাইবারগুলো, যে লিভসগুলো উৎপন্ন হয়েছে সেগুলো কাটা হলো, কাটার পরে এগুলো ফ্যাক্টরিতে নেওয়া হলো, তাহলে কিন্তু ডিকম্পোজিশন আছে। হ্যাঁ, সো নেওয়ার পরে এখানে এই যে এগুলাকে মনে করো ভাঙা। যখন তুমি একটা জিনিসকে মেকানিক্যাল অ্যাকশনের মধ্যে দিয়ে নিয়ে যাবা, তখন যেগুলো ফাইবার যেগুলো সেগুলো কিন্তু অবশিষ্ট থাকবে, এগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে না। আর যেটা জেলি টাইপের সেটা তোমার নিচে পড়ে যাবে না যখন তুমি একটা মেকানিক্যাল অ্যাকশনের মধ্যে দিয়ে নিয়ে যাবা। তো এটাকে হচ্ছে তোমার ক্রাশ বলে, অথবা এই যে বিটের অথবা ক্রাশ, এটা দ্বারা কিন্তু এটা বোঝানো হয়েছে একটা রোটাটিং হুইলিং। হুইল মানে কি? মানে ওই যে আমরা যে গিয়ার দেখি, তারপর ওই যে ভাগে না, দেখছো না ভিডিওগুলা, ওই টাইপের আর কি। সো এটা কিন্তু ওইখানে দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হয়, লিভসটার যে টিপ আছে, টিপ টুটা, টিপ হচ্ছে মাথার যে অংশটা, এটা হচ্ছে টিপ। যদি এটা হচ্ছে লিভসটা হয় এরকম টাইপেরই কিছুটা আর কি।
মাথার যে অংশটা এটাকে বলা হচ্ছে টিপ। তোমরা হচ্ছে ওই যে নিডেল তো ছিল, নিডেল যেটা দিয়ে আসলে সেলাই করা হয়, যেটা দিয়ে বাসায় সেলাই করে, ওটার কথা বলি না। ওই যে সেলাই মেশিনে যেটা ইয়া করা থাকে, নিডেল আবার অনেক প্রকারের হয়। তো নিডেলের ক্ষেত্রে টিপটা তোমরা পড়বা নেক্সটে। তো এটা যে টিপ আছে এই টিপটা কিন্তু হচ্ছে বাদ দেওয়া হয়, এটাকে কেটে বাদ দেওয়া হয়। তো আমরা যখন প্রসেস করব এটাকে অ্যারাউন্ড যে অংশটা হচ্ছে তোমার ব্যবহারের উপযোগী না সেই অংশটা বাদ দেওয়া হয়। প্লাস হচ্ছে যেহেতু এটা একটা ন্যাচারাল ফাইবার, অনেক প্রকারের রোগ ধরতে পারে, অনেক প্রকারের ফোল্ড থাকতে পারে, ওই ফোল্ডি জায়গাগুলো ফেলে দেওয়া হয়। ঠিক আছে, ফেলে দেওয়ার পরে তুমি যখন একটা মেকানিক্যাল অ্যাকশনের মধ্যে দিয়ে এটা যাবে তখন এই ফাইবারগুলো এক্সট্রাক্ট হয়ে যায়, ফাইবারগুলো থাকে, তারপরে এই ফাইবারগুলোকে হচ্ছে তোমার পানিতে ধুয়ে দেন হচ্ছে এভাবে শুকাইতে দেওয়া হয়। এটা হচ্ছে ডিকর্টিকেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ডিকর্টিকেশনটা মূলত তার মধ্যে তো আমরা ফাইবারটা পাইলাম, ফাইবার পেয়ে গেছি, তারপর ড্রাই করার পরে আমরা মূলত ফাইবারটা পাই। তারপরে এটা দিয়ে বিভিন্ন ধরনের তোমার জিনিসপত্র বানানো হয়, এটা দিয়ে রক তৈরি করা যায়, এটা দিয়ে তোমার বিভিন্ন ধরনের, এটা দিয়ে পেপারও হয়, প্লাস হচ্ছে এটা দিয়ে বিভিন্ন ধরনের ফ্যাব্রিকও তৈরি করা যায়, যেগুলো হচ্ছে লাক্সারিয়াস প্রপার্টিজ থাকে। তো আমরা যদি একটু এটার ইয়াতে আসি, ফিচার্সে আসি, ফিচার্স পড়ো তো একজন পিছন থেকে পড়ো, ফিচার্স গুলো পড়ো। ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য স্যার। বৈশিষ্ট্য। আর প্রপার্টিজ এটা স্যার কি হচ্ছে? প্রপার্টিজ মানে কি? প্রপার্টিজ বৈশিষ্ট্য। আচ্ছা পড়ো। আচ্ছা এখানে একটা টার্ম বলছে যে ইন ন্যাচারাল ফাইবার দ্য ফ্লোস অর উইকলিংস আর ইরেগুলারলি স্পেসড ইন দ্য ফাইবার। এই যে ফ্লোস অথবা উইকলিংস এগুলাকে বলা হয় হচ্ছে, এটার মানে হচ্ছে দুর্বল বোর্ড। অর্থাৎ ন্যাচারাল ফাইবার যেহেতু ন্যাচারালি গ্রো হয়, এটার মধ্যে যখন আমরা একটা ন্যাচারাল ফাইবার দেখি এটার মধ্যে কিছু দুর্বল অংশ থাকে। সো এই অংশগুলো ইরেগুলারলি ভাবে থাকে, মানে ইভেনলি থাকে না ন্যাচারাল ফাইবারের মধ্যে। ধরো ঠিকভাবে কি পরিপক্ক হয়? বাদাম যে খাও সব বাদাম কি ভালো পাও? না স্যার, কিছু কথা নেই। যে কোনো প্রাকৃতিক জিনিসেরই দেখো না যে কিছু অংশ হচ্ছে নষ্ট। সো ফাইবারগুলো কিন্তু আমরা যদি জুম করি তাহলে দেখবো যে কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় চিকন, তারপর হচ্ছে কোনো জায়গায় এটা বোনটা হচ্ছে উইক। এটাকে বলা হচ্ছে আর কি যে ফ্লোস অথবা উইক বোনস, উইকলিংস। So the strength will depend on the length of the fiber used for the tensile test. অর্থাৎ এই যে উইকলিংটা আছে এইটার উপর ডিপেন্ড করে আসলে যে লেন্থে একটা পর্যাপ্ত লেন্থে এর স্ট্রেংথটা কত হবে। ধরো একটা ফাইবারে যদি তোমার উইকলিংয়ের সংখ্যা অর্থাৎ দুর্বল পয়েন্টের সংখ্যা বেশি হয় তাহলে এটা সহজে ছিঁড়ে যাবে না, কারণ এটার স্ট্রেংথটা বেশি না কম? কম। টেনজাইল টেস্টের সময় আমরা যখন এটা টেস্ট করবো তখন এটা যে আমরা দেখবো যে কম ফোর্সেই এটা হচ্ছে ছিঁড়ে গেছে অথবা হচ্ছে ডেস্ট্রয় হয়ে গেছে। তো টেনজাইল ফাইবার মানে সিসার ফাইবারের ক্ষেত্রে টেনজাইল যে স্ট্রেংথটা আছে এটা এটা হচ্ছে তার ইলংগেশনটা ডিক্রিজ করে উইথ ইনক্রিজ দ্য টেনজাইল লেন্থ এন্ড ইয়ং মডুলাস। হ্যাঁ, সো আমাদের কি কি মনে হলো যে কি অন্য ফাইবারের তুলনায় এই স্ট্রেংথটা মোটামুটি ভালো। হ্যাঁ, আমি কি বলতেছি এটা ফিচারস বলতেছি। ফিচারস বলতে এটা অন্য একটা ফাইবার কেন, মানে অন্য ফাইবারগুলোর তুলনায় এটা আলাদা কেন? এটা তো কিছু ফিচারস আছে। কটন ফাইবার তার আলাদা বৈশিষ্ট্য, তার আলাদা গুণাগুণ, তার আলাদা ধরনের ইউজেস। সো সিসার ফাইবারও সেম ক্যাটাগরিতে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এটা কি কালারের বলো তো? কি কালার মনে হচ্ছে? সাদা? এটা হচ্ছে কিছুটা ইয়েলো টাইপের না? আর এটা কিন্তু স্মুথ হয়, স্ট্রেট হয়। ঠিক আছে, তারপর এখানে বলছে সিসাল ইজ valued for coated use because of its strength.
সো এটা আমি প্রথমে একটা কি কথা বললাম যে এটা টেনসাইল স্ট্রেংথটা বেশি, কারণ কেন এখানে উইক পয়েন্টের পরিমাণ অনেক কম থাকে, ফাইবারের মধ্যে উইক পয়েন্টের পরিমাণ অনেক কম থাকার কারণে কোশ্চেন হবে কিন্তু প্র্যাকটিক্যাল কোশ্চেন সিসাল ফাইবার কেন কোর্ডেস হিসেবে ইউজ করা যায়। কোর্ডেস মানে কি, ওই যে শেষের লাইনটাতে দেখো সিসাল ইজ ভ্যালুড ফর কোর্ডেস used because of its strength, durability, ability to stretch, ability for certain dye stuffs, and resistance to deterioration and salt water. So আমি যদি প্রশ্ন করি যে সিসাল ফাইবারটা কেন কোর্ডেস হিসেবে ইউজ করা যায়, এবং তুমি যদি নাই জানো যে কোর্ডেসটা কি, তাহলে লিখবা কি কোর্ডেস বলতে রব দেখো নাই, রোপের কিন্তু অনেক বড় একটা ইউজ আছে। কখনো এই সদরঘাটে গেছো? জানি। আচ্ছা ভিডিওতে দেখো না জাহাজ গুলাকে কি দিয়ে বাঁধা রাখে? দড়ি দিয়ে। ওগুলা কি শক্তিশালী দড়ি? জি স্যার, অনেক শক্তিশালী জন্য তো তারপর হচ্ছে তাবুতে ইউজ করা হয়, সেল গুলোতে ইউজ করা হয়, বিভিন্ন ধরনের এই রব ইউজ করা হয়। যেমন তুমি যখন একটা অনেক বড় নৌকা নিয়ে নদীতে নামছো, তখন ওই যে উপরে পাল থাকে না, ওই পালগুলাকে পালটাকে ওই যে একটা স্ট্যান্ড থাকে কারণ ওইটার সাথে বাঁধতে হয় না। এখন ওই দড়িটার ওই রবসটার যদি স্ট্রেংথ অনেক কম হয় তাহলে কি এটা থাকবে? থাকবে না। ওই টাইপের জিনিসগুলো এটা ইউজ করা হয়। কেন ইউজ করা হচ্ছে? কারণ এটা স্ট্রেংথ অনেক বেশি, ডিউরেবিলিটি অনেক বেশি, স্ট্রেচ হতে পারে বেশি, মানে অ্যাবিলিটি টু স্ট্রেচ। স্ট্রেচ মানে কি, মানে যখন একটা ফোর্স পড়ে সে ফোর্সটাকে ডিসিপেট করে দিতে পারে, চারিদিকে ছড়াই দিতে পারে, তো স্ট্রেচই হয়। যেমন এই নিট ফেব্রিকটাতে আমি যখন ধরো এটা টানলাম, এই যে এটা টানলাম, সো এটা যদি আমি জোরে টানি, এটা যদি ওভেন হয়, ওভেনটা মানে ওই যে শার্টটা ওটা যদি জোরে টানি ওটা একটু ছিঁড়ে যাবে, কিন্তু এটা কিন্তু স্ট্রেসটা হচ্ছে টানলে বাড়তেছে, স্ট্রেসটা সে অ্যাবজর্ব করতে পারতেছে, ডিসিপেট করে দিতে পারতেছে। সো এটা কিন্তু হচ্ছে তোমার স্ট্রেসটা হচ্ছে স্ট্রেচেবিলিটি যে প্রপার্টিসটা সেটা তার মধ্যে আছে। কি বলো বলবা? আচ্ছা সারাবিক ক্লাসে আচ্ছা শুনো, হেডস্যার মনে হয় বাইরে গেছে, আমাদের স্টুডেন্টগুলোকে নিয়ে আসছে, ক্লাস বাদ দিয়ে হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। আমাদেরই তো টেক্সটাইল ডিপার্টমেন্টের অনেকে মনে হয় আছে রাস্তায়। আচ্ছা দেখো কি বলতেছিলাম। আচ্ছা প্রশ্নটা কিন্তু এইভাবে করবো যে সিসাল ফাইবার যে কোর্ডেস হিসেবে ইউজ করা হচ্ছে, কেন ইউজ করা হচ্ছে লিখতে পারবা? ইনশাআল্লাহ স্যার। কি লিখবা? স্ট্রেংথ বেশি, ডিউরেবিলিটি বেশি, এবিলিটি টু স্ট্রেচ বেশি, এটা লিখলে হবে না। লিখতে হবে এটা স্ট্রেংথ বেশি কারণ এটার মধ্যে ফ্লোজ অথবা উইক লিংকস এর পরিমাণ কম থাকে, থাকলেও এটা রেগুলারলি অনেক ইভেনলি এবং হচ্ছে অনেক কম আকারে থাকে, এটা লিখতে হবে। স্ট্রেংথ কেন বেশি এটা তো বুঝতে হবে। স্ট্রেংথ কখন বেশি হয়? যখন একটা ফাইবার রেগুলার হয়, একটা ফাইবারের মধ্যে উইক বন্ডের পরিমাণ কম থাকে, তারপর হচ্ছে মোটা চিকন ইরেগুলারিটি থাকে না, ইভেন থাকে, সে একসাথে সবগুলা এলিমেন্ট একসাথে অ্যাক্ট করতে পারে। যখন এটার উপর ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন এটার স্ট্রেংথ বেশি হয়। কিন্তু তুমি একটা ফাইবার অনেক স্মুথ, অনেক সুন্দর, একদম এটার মতো, কিন্তু মাঝখানে একটা উইক বন্ড আছে, তো এটার উপর ফোর্স অ্যাপ্লাই করলে তো ওই উইক বন্ডটা ছিঁড়ে যাবে, আর ওই উইক বন্ডটা ছিঁড়া মানে একটা পুরোটারই প্রপার্টি নষ্ট, পুরোটাই খারাপ। সো অনেক ভালো একটা জিনিস, অনেক ভালো একটা কাপড়, অনেক স্ট্রেচ সমৃদ্ধ একটা কাপড়, কিন্তু একটা জায়গায় উইক বন্ড আছে, সো তুমি হাঁটতেছো ছিঁড়ে গেল ওই জায়গাটা, ওই পোশাক তো নষ্ট। সো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে স্ট্রেংথ কতটুকু হবে এটা হচ্ছে তোমার ডিপেন্ড করে। এই জিনিসগুলো একটু বুঝো, কারণ পরে তো টেক্সটাইল ফিজিক্স আসবে। ফিজিক্স না, টেক্সটাইল ফিজিক্স। টেক্সটাইল ফিজিক্সে বোঝানো হবে যে তুমি আসলে কোন ধরনের পোশাকের জন্য কোন ধরনের ফাইবার ইউজ করবা, কেন ইউজ করবা, স্টেপগুলো কিভাবে মানে তোমার হয়,
কিভাবে অ্যাক্ট করে, দেন হচ্ছে এগুলোর মেকানিজম গুলো কি। তুমি যে একটা কাপড় পরতেছো, এই কাপড়টা তো অনেক ফোর্সের বাইরে হচ্ছে, ছেড়ে যাচ্ছে বাইরে, সো তুমি কিভাবে চুজ করবা, এগুলাই তো ইঞ্জিনিয়ারিং ভাই। ইয়েস স্যার। যে তুমি হচ্ছে ডিসিশন মেক করবা যে আমার এইটা অর্ডার আসছে, এই টাইপের তারা একটা পোশাক চাচ্ছে, এই পোশাকটার স্ট্রেংথ হবে এরকম, এই পোশাকটা তারা এরকম প্রপার্টিজ চাচ্ছে, তাহলে আমি কি কি ধরনের ফাইবার চুজ করব, কি কি ধরনের প্রসেস চুজ করব, কি প্রসেসে আমি এটা বানাবো, এটা তো আর তোমাকে বলে দিবে না। এটা কি তোমাকে কেউ বলে দিবে? এই 4 বছরে এটা তোমাকে শিখে যাইতে হবে যে তুমি একটা অর্ডার পাইলা, এই অর্ডারটার পর থেকে বাকি সব দায়িত্ব তোমার। তুমি এখন কি চুজ করবা? তুমি কি মনে করছো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে তুমি কি প্রসেসের সাথে খালি যুক্ত থাকবা, যে খালি বলবা যে মেশিনের এই পাশ দিয়ে ফাইবার গুলো দাও, ওই পাশ দিয়ে কাপড় বের হচ্ছে, আমি দেখতেছি? এটা কিন্তু তোমার কাজ না। সো অনেকেই কিন্তু তোমাদের বেঞ্চিতে দেখবা, অনেকেই এই জিনিসটা পারবে না, 4 বছর পর এই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না। কারণ এখানে যদি কেউ গল্পের বই পড়ে, তারপর হচ্ছে কেউ যদি মোবাইল চাপে, সে তো শিখবে না। বুঝতে পারছো? সো এগুলো কিন্তু শিখতে হবে। এই যে এই কথাটা বললাম, এই কথাগুলো কিন্তু বেসিক, এই কথাগুলো আর আসবে না। হাইড্রোফিল হাইড্রোফোবিক কোনো টিচার আর আসে তোমাকে বলবে না জিনিসগুলো কি। ডিরেক্ট আসে লেকচার দেওয়ার সময় ওই হাইড্রোফোবিক হাইড্রোফিলিক টার্মটা ইউজ করবে। তারপর তোমার কোনো টিচার আসে বলবে না যে এই ফাইবারের মধ্যে উইকলিং এবং ফ্লোসটা বেশি বলে রেজিস্ট্যান্সটা কম। এইটা দিয়ে আর কোনো টিচার তোমাকে বলবে না। কোনো ওই টিচার আসে ডিরেক্ট পড়াইতে শুরু করবে যে এই ফাইবারের হচ্ছে স্ট্রেন বেশি স্ট্রেন কম। কেন তোমাকে আর বলবে না, কিন্তু কেন এই বেসিকটা তো আমি পড়াই যাচ্ছি। এই জিনিসগুলা প্রতিটাই হচ্ছে মানে প্যারালালে চলে। টেক্সটাইল ডিপার্টমেন্টের সব সাবজেক্টগুলা প্যারালালে চলবে এইভাবে। তুমি যদি আগেরটা সম্পর্কে না ধারণা থাকে, পরেরগুলো অনেক কিছুই বুঝবা না, স্ট্রাগল করতে হবে, মজা পাবে না। দেখা যাবে 50% বুঝতেছ না। কি পড়া শেষ হইছে? মনোযোগ দাও। তো কোথায় ছিলাম? আচ্ছা, প্রপার্টিসে যাই। তোমাদের এই প্রপার্টিস গুলো দেখলে একটা ধারণা চলে আসা দরকার যে এটা কম্পেয়ারের একটা ধারণা চলে আসা দরকার। কারণ এগুলা তো তোমরা অন্য ফাইবার গুলোর ক্ষেত্রেও দেখছো যে কোনটাতে কি বেশি। কিছুটা কটনের মতো মনে হচ্ছে না, কিছুটা ফ্লাক্সের মতো মনে হচ্ছে না, জুটের মতো মনে হচ্ছে না। এই কিন্তু তাদেরই ছোট ভাই বড় ভাই বলতে পারো আর কি। ওই এলিমেন্ট গুলো কিন্তু ওইগুলা দিয়ে কিন্তু গঠিত। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, ফ্লাক্স, ফ্যাটেন ওয়াক্স, পেকটিন। এখানে যে লিগনিন, ফ্যাটেন ওয়াক্স, পেকটিন, এই জিনিসগুলো কিন্তু দূর করতে হয়। এই জিনিসগুলো কিন্তু ডিজায়ারেবল না ফাইবারের ক্ষেত্রে। এগুলো প্রসেস করে এগুলো দূর করতে হয়। এগুলাই হচ্ছে ওই যে কোষটা আছে না জেলির মতো, ওই জেলির অংশটা কি? ওটা তো ওয়াক্স। ওয়াক্স মানে কি? কাইন্ড অফ জেলি না? ফ্যাট মানে তৈলাক্ত কিছু পদার্থ। ওই যে অ্যালোভেরাতে যখন ওই যে তৈলাক্ত জিনিসটা মাঝখান থেকে বের হয়, এটা তৈলাক্ত টাইপের থাকে না? এটা তো ফ্যাট, চর্বি। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে মিলাই নিতে হবে। তো জিনিসগুলো সারা জীবন মুখস্থ করবা, এটা মিলাই নিতে হবে। তারপর দেখো এখানে কিছু তার আইডেন্টিফিকেশন, যে তুমি কিভাবে ধরো একটা ফাইবার দিলো, ওই ফাইবার কালার করা। একটা তোমাকে ফাইবার দিলো, এই ফাইবারটা কালার করা, রেড কালার। তোমাকে দিয়ে বললো এটা কি ফাইবার বলো তো, কিভাবে বলবা? এইগুলো ভাবে বলতে হবে যে এটা হচ্ছে সিসাল এবং ফাইবার টাইপ। এটা তো প্রথমে বুঝতে পারবা না। যখন তুমি এটা পুড়ে দিবা, দেখবা যে বার্নিং পেপার অথবা গ্রাস এরকম একটা ইয়ে আসবে। দেন হচ্ছে এটার যে পুরার পর যে জিনিসটা থাকবে অবশিষ্ট, এটা দেখবা সফট একটা গ্রে অ্যাশ। তারপর এটার যে ইয়াটা তোমার ফ্লেম করার সময় মানে জ্বলার সময় যে ধরনের প্রতিক্রিয়াটা দেখবা, কিছু কিছু ফাইবার খুব সহজে জ্বলে যায়। নাইলন ফাইবার জ্বলাই দিলে এটা কি ছাই হবে? ছাই হবে না, এটা লিকুইড হয়ে পড়ে না মোমের মতো। সো এগুলা দেখে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এটা কি ফাইবার। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আসবে পরে। আইডেন্টিফিকেশন অফ ফাইবার, কেমিক্যাল ট্রিটমেন্ট অন সিসালস।
তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করা যায় এবং কিছু কেমিক্যাল বিহেভিয়ারও থাকে, যে এর আগে পড়াইছিলাম বিভিন্ন ফাইবারের ক্ষেত্রে যে এই ফাইবারটা এসিডে এই ধরনের বিহেভ করে, তারপর এই ফাইবারটা অ্যালকালিতে এই ধরনের বিহেভ করে। যেমন আমরা যদি কটন ফাইবারকে এসিডে দেই এটা কিন্তু পুড়ে যায়, কিন্তু অ্যালকালিতে দিলে কিন্তু অতটা ক্ষতি হয় না, বেশি তীব্র মাত্রায় দিলে তখন ক্ষতি হয়, বাট এসিডে দিলে এটা সাথে সাথে গলে যায়, কটন ফাইবারটা নষ্ট হয়ে যায়, কালো আকারে একদম ভেনিশ হয়ে যায়। এটা কিন্তু একটা, এই জিনিসগুলা কিন্তু তোমাদেরকে ভাবতে হবে, শুধু এইটুকু শুনলা এইটুকুতে কিন্তু মানে যেটুকু পড়াচ্ছে এইটুকুতে কিন্তু স্থির থাকলে হবে না। যেমন আমি বললাম যে কটন ফাইবারটা এসিডে দিলে গলে যায়। এখন ধরো তোমাকে আমি কিছু ফাইবার দিলাম, তোমাকে আমি 20 গ্রাম ফাইবার দিলাম, এই ফাইবারের মধ্যে কোটন, এটা যে অ্যাসিড যে কোটনে গলে যায় এটা সবসময় খারাপ একটা জিনিস না, এই জিনিসগুলো কাজে লাগাইতে হবে। ধরো তোমাকে আমি 20 গ্রামের একটু ফাইবার দিলাম, সবাই মনোযোগ দাও, 20 গ্রামের একটা ফাইবার দিলাম, বললাম এখানে হচ্ছে পলিয়েস্টার এবং কটন ফাইবার মিক্স করে আমি দিছি, এতটুকু একটু ফাইবার, সব তো দেখতে একই রকম, কিছুটা মিক্স করে একটা গুচ্ছ দিছি, এখানে কটন এবং পলিয়েস্টার আছে বলে দিলাম। এখন তোমাকে দিয়ে বললাম বলো তো এখানে কয় গ্রাম কটন আর কয় গ্রাম পলিয়েস্টার আছে, কিভাবে বের করবা? মাপ দিবা, মাপ দিয়ে তারপর মাপ দিয়ে ওখানে তো দুইটাই আছে, আমি বললাম কত গ্রাম কটন কত গ্রাম পলিয়েস্টার আছে, কিভাবে বের করবা বলো তো? কার কোনো আইডিয়া আছে? একটা গুচ্ছ দিলাম, একটা ফাইবারের গুচ্ছ দিলাম, এখানে কটন এবং পলিয়েস্টার মিক্স করে দিছি, আমি জানি টোটাল ওজন হচ্ছে এটা 20 গ্রাম, এটাও বলে দিলাম, কিন্তু এখন বের করে যে কত গ্রাম কটন আছে কত গ্রাম পলিয়েস্টার আছে বের করতে পারবা? হ্যাঁ স্যার, যে মূল অবস্থা স্যার একটা যেটা অবস্থা থাকবে স্যার ওটা পুড়লে তো দুইটাই পুড়ে যাবে। এখন মনে হচ্ছে আপনি কটন পুড়ে আগুনে কটন পুড়ে, পলিয়েস্টার তো পুড়ে যায়। এটা আমি ডাইজেস্ট না, পানি দিলে তো দুইটাই মানে ইয়া করতে পারবে না, পলিয়েস্টারে তো খুব সহজে পানি অ্যাবজর্ব হয় না, কিন্তু পলিয়েস্টার অ্যাবজর্ব হয় না, কটন অ্যাবজর্ব করলো, কিন্তু এগুলা তো আমি একদম মানে একদম মিক্স আপ করে দিছি, তুমি একটা একটা করে ফাইবার তো বাইর করতে পারবে না, এখানে 30 মিলিয়ন ফাইবার আছে। তাহলে এটা তো হচ্ছে কেমিক্যাল টেস্ট করতে হবে না, কেমিক্যাল টেস্ট করা যাবে না, কেমিক্যাল টেস্ট করলেও তো তোমার কেমিক্যাল টেস্ট করলেও দেখা যাবে এখানে কটন আছে পলিয়েস্টার আছে, কেমিক্যাল টেস্ট দ্বারা ফাংশনাল গ্রুপ জানা যায়। দেখা সহজ একটা পদ্ধতি, কিছুক্ষণ আগে বললাম, এসিডে দিয়ে দিব, কটনগুলা গলে যাবে, পলিয়েস্টারগুলা থেকে যাবে। স্যার ওটা হচ্ছে কেমিক্যাল টেস্ট, ওটা কেমিক্যাল টেস্ট না, এটা হচ্ছে পুরো গুচ্ছটাকে এসিডে দিব, কটনটা একদম ভেনিশ হয়ে যাবে, পলিয়েস্টারটা থেকে যাবে, পলিয়েস্টারটা ড্রাই করব, ড্রাই করে পলিয়েস্টারটা ওজন করে টোটালটা থেকে বিয়োগ করব, শেষ। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে এই জিনিসগুলো তো ধারণা করতে হবে, ঘুমাইলে চলবে না পিছনে। আর এখানে কটনগুলো ওয়েস্ট হয়ে যাচ্ছে, আমি তো তোমাকে টেস্ট করার জন্য তো তোমাকে ওয়েস্ট করতে হবে কিছুটা, এটা তো আর তুমি ধরো 10,000 কেজির জন্য 1 কেজি টেস্ট করলে তো তোমার কোনো ক্ষতি নেই, বুঝছো না? তুমি তো আর পুরাটাই টেস্ট করতেছো না, এইটাও পড়াবে তোমাকে এই স্যাম্পলিংয়ে 10,000 পরে আলাদা করব কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে স্যাম্পল কালেকশনের মাধ্যমে, স্যাম্পল কালেকশন টেকনিক আছে, যে তোমার এরকম 1000টা পোশাক আছে, এই 1000টা পোশাক তুমি টেস্ট করবা, তার মধ্যে কি 1000টা পোশাকই টেস্ট করবা না, এখান থেকে কিছু স্যাম্পল নেওয়া হয়, স্যাম্পল নিয়ে টেস্ট করা হয়, স্যাম্পল যদি ভালো থাকে বলা হয় সবগুলাই ভালো, স্যাম্পল যদি খারাপ হয় বলা হয় সবগুলাই খারাপ। এই যে স্যাম্পল কালেক্ট করবা, এই কালেক্ট করার প্রসেস আছে, টেক্সটাইলের ফাইবারের কিভাবে স্যাম্পল কালেক্ট করবা এটা আমি পড়াই, 10 ব্যাচে পড়াই স্যাম্পলিং, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো এটারও প্রসেস আছে, এই জিনিসগুলো শিখবা। কারণ ধরো আচ্ছা চাল কিনতে যাও না, চাল কিনতে যায় গোটা বস্তার চালগুলো কি একটা একটা করে দেখো, একটু নিয়ে দেখো না, এটাই হচ্ছে স্যাম্পলিং, যে একটু নিয়ে দেখে পুরোটাকে হচ্ছে একটা কমেন্টস করা যে এই জিনিসটা পুরোটাই ভালো। সো এটা নেওয়ার টেকনিক আছে, এমন এমন টেকনিক আছে যে তোমাকে ঠকাইতে পারবে না, ভালোগুলা সামনে রাখলাম, ভালোগুলা টেস্ট করবো, ভিতরে হচ্ছে খারাপগুলা দিলাম, তাইলে তো এভাবে তো সবাই বোকা হয়ে যায়। সো এটা কোথা থেকে নিবা, কোথা থেকে কতটুকু নিবা, এটার প্রসেস আছে, এটা এস্টাবলিশ থিওরি আছে, ওই আছে। সো দুর্নীতি করার process নেই, স্যার। এটা আছে। সো
এই সব কিছু জিনিসই শিখবা, সমস্যা নেই, এটা স্যাম্পলিং এ শিখবা, ঠিক আছে। আর যদি আমরা এরকম স্যাম্পলিং না করতাম, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। যতগুলো উৎপাদন করছে ততগুলো টেস্ট করে দিলাম, ফেব্রিকের ক্ষেত্রে নাই টেস্ট করে ডেলিভারি করে দিলাম, কিন্তু বুলেটের ক্ষেত্রে কি করবা? বুলেট যারা উৎপাদন করে, ধরো তুমি টেস্ট করতে চাচ্ছ যে এই বুলেটটা চলে কিনা, 10,000 বুলেট উৎপাদন করলা, 10,000 বুলেট চলে কিনা চালায় দেখলা, থাকলো কিছু? সো স্যাম্পলিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। গ্লাসের ক্ষেত্রেও সেম। ধরো তুমি হচ্ছে এই যে কাচের গ্লাস হচ্ছে ফ্লোরে পড়লে ফাটে যায় কিনা এটা তুমি চেক করতেছো, 10,000 পিস উৎপাদন করছো, 10,000 পিস চেক করতেছো, তাহলে তো হইল না। সো স্যাম্পলিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর কি ইউজেস, এই যে দেখো রক তৈরি করা হয়েছে, দেন হচ্ছে তোমার এটা কি কার্পেট, এই জিনিসগুলো বানানো হয়, পোশাকও বানানো হয়, অনেকখানি দুটের মধ্যে ইস্পাত প্রোডাক্ট গুলো যেগুলো, কারণ এটা স্টেন বেশি, আবার এটা মানে স্ট্রেচেবিলিটিটা অর্থাৎ স্ট্রেচ প্রপার্টিসটা এটাও বেশি, ঠিক আছে। তারপর দেখো আর কি আছে, শেষ, বেশি আনি নাই। অনেকটা তো জটিল মধ্যে সবগুলাই একই রকম, সেলুলোজিক ফাইবার সব একই রকম, আবার প্রোটিন ফাইবার সব একই রকম, কারণ জিনিস তো একই। আপনি যখন উল সিল্ক দেখবেন, উল সিল্ক প্রোটিন ফাইবার, এগুলা যখন ভিতরে ঢুকবেন, এগুলা যখন ভিতরে ঢুকে এই জিনিসগুলা নিয়ে এগুলা কি কি জিনিস দ্বারা গঠিত, একই জিনিস পাবেন। সো যখন একই জিনিস পাবেন, একই পদার্থ পাবেন, তো তাদের বিহেভিয়ার গুলো তো একই রকম হবে, দেখতেও একই রকম হবে। যেমন উল সিল্ক প্রোটিন ফাইবার, এগুলো হচ্ছে প্রাণীর ইয়া থেকে আসে, আর এগুলো হচ্ছে সেলুলোজিক ফাইবার। সেলুলোজিক ফাইবার মানে গাছের বাকল, গাছের ছাল, গাছের লতা পাতা, এগুলো লিভস, সিড, এগুলো থেকে আসে। তো এগুলো তো সেলুলোজিক ফাইবার। এগুলো আপনি যখন ইয়া করবেন, এই যে এখানে কিছুক্ষণ আগে দেখালাম না, যে এগুলো চাপ পড়ে, আচ্ছা যাই হোক, কিছুক্ষণ আগে দেখালাম না যে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, ফ্যাটি ওয়াক্স। তো এটা কিন্তু জুটেও ছিল, এটা কটনেও ছিল, এটা ফ্লাক্সেও ছিল, এবং কলেজে পড়াবো, এটা রেডিতেও থাকবে, ঠিক আছে। স্যার এটার ভিতরে যে জেলের মতো থাকে ওটা কি করে? ফেলে দেয়, ওটা কোনো কাজের না? ওটা নিয়ে আপনি কাজ করেন, থিসিসটা ওটা নিয়ে করেন, এগুলো নিয়ে কাজ করছে। হ্যাঁ, সো আপনারাও এগুলো নিয়ে কাজ করতে পারেন। ভিডিও করে দাও।